কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা সর্বপ্রথম কাজ নিয়ে যদি বলি, কাজ কাকে বলে? ফার্স্ট কথা যে কোন একটা বস্তুর উপরে আমরা যদি আমাদের ফিজিক্সের ভাষায় কাজের কথা বলি, কোন একটা বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করি তখন বস্তুটার কি হইতে হবে? সরণ হইতে হবে। কিন্তু সরণ হইলেই ভাইয়া হবে না। সরণটা আবার ব্যাপার হচ্ছে যে বস্তুর বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সেই দিকের সাথে সরাসরি হইতে পারে, আবার বস্তুর বল যেদিকে প্রয়োগ করা হয়েছে তার সাথে একটু অ্যাঙ্গেল করেও হইতে পারে, যেটা নিয়ে তোমাদের কনফিউশন। আমি ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি এই দিকে, মানে এই দিকে ধাক্কা দিছি, কিন্তু আনফরচুনেটলি বস্তুটা এদিকে না গিয়ে বস্তুটা তার সাথে কিছুটা কোণ করে এই বরাবর গেল। কথাই বুঝা গেছে? কিন্তু সংজ্ঞা অনুযায়ী বলছি বল ইনটু বলের দিকে সরণের পরিমাণ বা উপাংশ, বলের দিকে সরণের উপাংশ মানে কি? বলের দিকে সরণের কতটুকু গেছে। তো তুমি কি অ্যাকচুয়ালি সরণ কোন দিকে করছো? এই দিকে না? তোমার এস হচ্ছে এটা, কতটুকু অ্যাঙ্গেল করে করছো বলের সাথে? থিটা কোণে। এখন বল যেদিকে সেদিকে কতটুকু গেছো এটা হলো কোশ্চেন। এটা বোঝার জন্য আমরা এখান থেকে সোজা লম্ব টানবো। তার মানে কি তুমি বলের দিকে অ্যাকচুয়ালি কতটুকু গেছো? এই যে এই পরিমাণটুকু লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছে সেটা। তাহলে এই অংশটা কতটুকু এটা জানতে হবে না? এটা কতটুকু জানার জন্য আমরা ত্রিকোণমিতিতে জানি যে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, এটা যদি s হয়ে থাকে, এটা যদি থিটা হয়ে থাকে, তোমার জানতে হবে এইটুকু। তো এটা কি ভূমি না লম্ব? কেমনে বুঝলাম ভূমি? কারণ হেলানো বাহুর সাথে সর্বদা কে থাকে? ভূমি থাকে, যে কোণ করলে। তাহলে আমাদের ভূমি আর অতিভুজ এই দুজনের মধ্যে সম্পর্ক কার? cos থিটা। তা আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু কি? এটা যদি ভূমি মনে করো, আমি সাপোজ ab নামকরণ করি, তো cos থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, তার মানে ab বাই কি? s। তাহলে ab এর মান কত? s cos থিটা। সেটা বুঝছো? তাহলে এই যে আমি গেছি এই পর্যন্ত, কিন্তু আমার দরকার কাজ করতে হলে কিন্তু এই সরণ দিলে হবে না। সরণ কোনটা লাগবে? বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ঠিক সেদিকে কতটুকু সেইটা। তাই আমি যেখানে গেছি সেখান থেকে বলের রেখার উপরে লম্ব টানছি, যেটুকু ছেদ করছে সেইটুকু সর্বদা কি হয়? আমার ওই সরণের cos থিটা। আর বল যেটা প্রয়োগ করছি সেটা কে? F। তাহলে কাজের ফর্মুলাটা কি হবে? W F s cos থিটা। বুঝতে পারছি? এখন যদি বাই এনি চান্স এই যে সরণটা এদিকে না হয়ে স্মৃতি পুরোপুরি বল যেদিকে সেদিকেই হইতো, তাহলে কি কোনো থিটা উৎপন্ন হইতো? তখন থিটা হয়ে যেত কত? আর cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে fs * 1 মানে কি? fs। তোমাদের বইয়ে এটাই বলা যে বল এবং সরণের গুণফলকে কাজ বলে, বাট অ্যাকচুয়ালি সংজ্ঞাটা এটা না। অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে এটা, বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আচ্ছা, এখান থেকে কি তুমি এখন এখানে যেতে পারবা? সম্ভব না। কিন্তু এটার উপর শর্ত প্রয়োগ করতে পারে কি? এটা হয়েছে। তার মানে ফিজিক্স সবসময় এমন সূত্রকে ফলো করে যে সূত্রতে শর্ত প্রয়োগ করলে যে কোনো দিকে যাওয়া যায়। তার মানে অরিজিনাল ফর্মুলা তাহলে কোনটা? এটার উপরে যত শর্ত দাও সব শর্ত দিয়ে করতে পারবা। তাহলে এটা কখন হয় সাব্বি? যখন থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। দ্যাট মিন্স কি? যে বল যেদিকে সরণও সেই দিকেই হয়েছে। কিন্তু যদি সেদিকে না হয় তাহলে কি হচ্ছে? এখন আসো, আমি কাজকে তিনটা ভাগে বিভক্ত করি। এই দিকটাকে লাল কালি দিয়ে দেখা দিচ্ছি। এই একটা পার্ট, এই একটা পার্ট। এই পার্টটা হচ্ছে পজিটিভ কাজ, এই পার্টটা হচ্ছে নেগেটিভ কাজ। আর এই পার্টটা হচ্ছে জিরো কাজ। কেন এটা জিরো কাজ? তুমি বল দিছো এদিকে, সে গেছে এইদিকে, তাহলে এখন বলের দিকে সরণ আনতে গেলে কি আমি দাগ টানবো না? দাগ টানলে কোথায় পাবো? এখানে। এটা মানে কি? জিরো পজিশন না? তার মানে কি কোনো সরণ হইছে? সরণ যদি জিরো না হয়, এস এর জায়গায় যদি জিরো বসাও, পুরো অঙ্কটা কি হয়ে যাবে? তার মানে কি? যে থিটা কত ডিগ্রি হলে জিরো আসতেছে? 90। তার মানে আমাদের কাজ যদি শূন্য হয়, এটা তো বুঝতে পারছি। তাহলে W প্লাস হবে কখন? যখন 0 ডিগ্রি থেকে থিটা সমান বা বড় হবে, কিন্তু 90 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। আর কাজ নেগেটিভ হবে কখন? 90 থেকে বড় হইতে হবে থিটা, কিন্তু আমাদের 180 সমান বা তার থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। কথা বুঝতে পারছো? আর কাজ কখন 0 হবে? যখন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি।
অ্যাঙ্গেলের সাপেক্ষে বলে দিলাম কখন কাজ 0, কখন কাজ পজিটিভ, কখন কাজ নেগেটিভ। এই সাবজেক্ট ক্লিয়ার? তাহলে শূন্য কাজ কখন হয়, কখন কাজ শূন্য হয়? তোমরা ভিডিওতে পাবা, সো লেখার সময়টা নষ্ট করো না। ইউটিউবে আমি দিয়ে দিব আজকে, ঠিক আছে? দেখতে গিয়ে লেকচারটা স্লো হয়ে যাবে। দেখা যাচ্ছে না? মানে এইটুকু দেখা যাচ্ছে না? খুশি? ওকে। শূন্য কাজ কখন হয়, মানে কখন আমি যদি জিজ্ঞেস করি যে স্মৃতি কখন কাজ শূন্য হতে পারে, কাজের সূত্রটার দিকে একটু লক্ষ্য করো। আমরা যদি কাজের সূত্রটার দিকে লক্ষ্য করি, কাজের মেইন ফর্মুলা এফ এস কস থিটা। এখানে যদি লক্ষ্য করি কয়টা রাশি আছে মূলত চেঞ্জ হয়, হইতে পারে চাইলে 3টা। বল আমি চাইলে অল্প দিতে পারি, বেশি দিতে পারি, তার মানে এটা চেঞ্জেবল রাশি, রাইট? সরণ আমি চাইলে কম সরণ করতে পারি, বেশি সরণ করতে পারি, এটাও চেঞ্জেবল রাশি। আর একটা জিনিস চেঞ্জেবল রাশি, দ্যাট ইজ কি? থিটা। থিটার মান কম হইতে পারে, বেশি হইতে পারে, রাইট? এই 3টা চেঞ্জেবল রাশি যে কোনো একটা যদি শূন্য হয়ে যায় এই দুইটার মধ্যে, আগেটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কাজ শূন্য হবে। তাহলে কাজ শূন্য হওয়ার শর্ত কয়টা? 3টা। নাম্বার 1, যদি বল শূন্য হয়, মানে কোনো বলই না দেয় তো সরব কেমন? আমি তোমার বল দেব না, সরবা হয়তো বাইরের কথা শুনে একটু সরে যেতে পারে, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটা মেকানিক্যাল হলো না, এটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার, সেটা রিসপেক্টের ব্যাপার সেটা, কিন্তু মেকানিক্যালে তো কোনো রিসপেক্টের কিছু নেই। ওকে। দ্বিতীয় হলো কি? সরণ। এখন আমি বল দিছি, স্মৃতি এই দেয়ালটার একটু 1 ইঞ্চি সরণ করুন, একটু 1 ইঞ্চি, বেশি না। পসিবল হবে? বল প্রয়োগ করছি কিন্তু কোনো সরণ হচ্ছে না। যেমন আমি একটা দেয়ালে যদি বল প্রয়োগ করি, পরীক্ষার হলে উদাহরণ দিতে পারি যে একটা দেয়ালে বল প্রয়োগ করলে কৃত কাজ শূন্য হয় কেন? সুন্দর করে অ্যানসার। বল দিচ্ছি কিন্তু তার কোনো সরণ হচ্ছে না, বিধায় কৃত কাজ শূন্য, ঠিক আছে? অথবা আরেকটা হতে পারে, একটা ফুটবলে আমিও কিক করলাম, ও কিক করলো একই সাথে, ও দিছে 2 নিউটন বল, আমিও দিছি 2 নিউটন বল, ও যে দিক থেকে দিছে আমি তার বিপরীত দিক থেকে দিছি, বলটা কি একই জায়গা থেকে যাবে? তার মানে এই ক্ষেত্রেও বল প্রয়োগ করছি ঠিকই, কিন্তু সরণ হয় নাই, যার কারণে কৃত কাজ শূন্য। এখন মনে করো আনিশা তুমি কাপ, আমি আনিশাকে দিক থেকে টানতেছি, স্মৃতি ওই দিক থেকে টানতেছে, আমি তো যে বলে টানতেছি ও সেই বলে টানতেছে, কিন্তু পরস্পর বিপরীত দিকে। আনিশা কি যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে, তার মানে ও কারণ আছে, ও নিউট্রাল, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে কি বল প্রয়োগ যদি না করি, অর্থাৎ বলের মান যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে আমাদের টোটাল কৃত কাজ কি হবে? শূন্য। যদি সরণ বল প্রয়োগ করছি ঠিকই কিন্তু কোনো সরণ করতে পারি নাই, সেই ক্ষেত্রেও কৃত কাজ কি হবে? শূন্য হবে। যেমন এই যে বল প্রয়োগ করলাম, উপরে দিলাম, আমি যদি এখন আনুভূমিক ভাবে কাজের কথা চিন্তা করি, সে কি সামনে গেছে, সে পিছনে গেছে, সে কি যেখান থেকে মারছে সেখানেই আসছে না, তার মানে এই ক্ষেত্রেও কৃত কাজ কি? কারণ কি? কারণ তার কোনো সরণ নেই। ওকে। এবার আসো থিটা দিয়ে কিন্তু মেইন অনুধাবন কোশ্চেনটা করা, লিখাই দিছিলাম নোট করা, তাই না? যে যদি আমাদের থিটার কথা কি, একমাত্র থিটা কখন 0 কাজ দিবে আমাদের, লিখে দিছি তো ডিটেইলস, একমাত্র শূন্য কাজ কখন দিবে, আর বাকি ক্ষেত্রে কাজ দিবে ঠিকই, হয়তো ধনাত্মক কাজ না হয় ঋণাত্মক কাজ, হয় ধনাত্মক কাজ না হয় কি, কিন্তু 0 কাজ দিবে একমাত্র একটাই অ্যাঙ্গেল, সেটা কি? এই এই ওদের মধ্যবর্তী কোণ এবার এই দিক থেকে হিসাব করবা, অন্তর্ভুক্ত কোণ, এটা কি বহির্ভূত হয়ে যাবে তখন? তাই অন্তর্ভুক্ত সবসময় 180 ভিতরে লিমিটেশন, ঠিক আছে? ভেক্টর না দেখাইলাম, ভেক্টর তো ইন্টারমিডিয়েটের একটু তো কোর্সস নাকি না, ক্লাস মিসেস তো ছেলেটা কিন্তু এখন ভালো হয়েছে না, একটু পজ করো, একটু পচে বুঝছো? আচ্ছা, তো আমাদের একটা প্রশ্ন আসে, অনুধাবনমূলক কোশ্চেন প্রায়ই আসে। প্রশ্নটার অ্যানসারটা বলি, তোমরা গাইডেও পাবো, হ্যাঁ বলি। বলা হয় যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, অথবা কোনো বস্তু যখন কোনো বৃত্তাকার পথে ঘুরে, একই কথা না? সূর্যের চারদিক মানে কি, আমরা বৃত্তাকার পথে কল্পনা করি, বা কোনো বস্তু যখন কোনো বৃত্তাকার পথে ঘুরে, তখন টিচাররা কোশ্চেনে অনেক সময় একটু কনফিউশন রাখে, বলে কোনো কাজ হয় না কেন। এটা কিন্তু একরকম একটু ভুল কোশ্চেন।
কারণ সেখানে কিন্তু বস্তুটা সরণ দিকে হচ্ছে, তাহলে কাজও হচ্ছে, কিন্তু যে বলের কথা আমরা বলতে হবে উল্লেখ করে, না বললেও তোমরা মাথায় রাখবে এই বলটার কথাই বলতেছি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কি বল? কারণ যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হলে তাকে আসলে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে হয়, অর্থাৎ কেন্দ্র থেকে একটা বল দেওয়া হয়। বল আসছে? তো বিষয়টা একটু খেয়াল করো স্মৃতি, এখানে একটা বস্তুকে পৃথিবী, সে ঘুরতেছে এভাবে, তো ঘুরলে তার সরণের দিক হয় সবসময় স্পর্শ বরাবর। কি বরাবর? সবসময় খেয়াল রাখবা, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর সরণের দিক কোন দিকে? তাহলে এই যে স্পর্শক বরাবর সরণ। ক্লিয়ার? আর তাকে নিয়ন্ত্রণ করতেছে কোথা থেকে? তাহলে কেন্দ্র থেকে যে বলটা, এই হলো কেন্দ্র, তাহলে তার মাঝে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90। আচ্ছা ধরো কোন এক সময় স্মৃতি বলটা এখানে, পৃথিবীটা এখানে, এই মুহূর্তে স্পর্শক কই? স্পর্শ করে যে দাগটা, আর কেন্দ্র দিকে কত আসছে? ধরো কোন এক সময় এখানে স্পর্শক, এই সব জায়গাতেই সেই কেন্দ্রের সাথে সর্বদা স্পর্শক আর বল সর্বদা কত ডিগ্রিতে থাকে? তাহলে স্পর্শক আর বল যদি সর্বদাই 90 ডিগ্রিতে থাকে, তাহলে এদের প্রত্যেক ক্ষেত্রেই কৃত কাজ কি আসবে? স্যার W Fs cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে Fs * 0, দ্যাট ইজ आंसर কি? তাহলে বৃত্তাকার পথে বা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরলেও কৃত কাজ শূন্য হয় কেন? কারণ হচ্ছে স্যার আমরা জানি পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে তখন এর সরণ কাজ করে কি বরাবর? স্পর্শক বরাবর। আর একে যে বলটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ কেন্দ্রমুখী বল কাজ করে কি বরাবর? কেন্দ্রের দিকে। তো এই স্পর্শক আর কেন্দ্রমুখী বল এদের মধ্যবর্তী কোণ সর্বদাই সকল পজিশনে কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। সুতরাং আমরা জানি W কি? Fs cos θ। এখানে যেহেতু θ 90 ডিগ্রি, ক্যালকুলেশন করে একটু দেখা, অর্থাৎ এই ক্যালকুলেশনগুলো দেখা দিবে বাংলা কথা। বুঝতে পারছো? আর এটা গাইডে আছে, তোমরা পড়লেই হয়ে যাবে। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তুর ক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য কেন? অথবা পৃথিবীর চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরলেও কৃত কাজ শূন্য কেন? ভিডিও দেখে কোশ্চেন লিখিস। বললাম তো এটা আবার করিস, এখন করতেছস আবার করবি, তাহলে স্ট্রং হয়ে যাবে। আমি অনুমতি দিলে বুঝতে পারি। ওকে, এখন সাব্বির আমাদের এই কাজটা ছিল আনুভূমিক দিকে বল। কোন দিকে বল? বলটা আনুভূমিক দিকে দিছি। এখন আমাদের পৃথিবীতে একটা বল আছে যেটা সর্বদাই উল্লম্ব দিকে কাজ করে। কোন বল? মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষীয় বল। ঠিক আছে? সেই বলের দ্বারা কি কাজ হয় না? মার্কারটাকে ছেড়ে দিলে কি এখানেই থাকবে? সে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, তার কি সরণ হবে কি হবে না? তাহলে অভিকর্ষীয় বলের দ্বারা কাজ হবে কি হবে না? বা আমি ওকে তুলতেছি, অভিকর্ষীয় বল কি এই বরাবর কাজ করতেছে, এবারও কি কাজ হবে কি হবে না? নাকি উঠছে সে এমনি এমনি উঠে নেই, হইছে। কিন্তু তবে হ্যাঁ, এবারে যে বলটা সেটা কিন্তু মাইনাস হবে। কেন? কারণ আমি বলের বিরুদ্ধে কাজ করছি। অভিকর্ষ বল সর্বদা কোন দিকে কাজ করে? নিচের দিকে। কিন্তু আমি বস্তু উঠেছি কোন দিকে? তাহলে এবার আমি কাজ করছি ঠিকই, কিন্তু অ্যাঙ্গেল পুরো 180 ডিগ্রি হয়েছে, কারণ সে কাজ করতেছে নিচে, একজন কাজ করতেছে এইদিকে, আর আমি কাজ করতেছি এইদিকে। তাহলে এই দিকে আর এই দিকের মাঝে অ্যাঙ্গেল কত? 180। cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে না কাজটা? তাহলে এবার হচ্ছে কাজের আরেকটা সূত্র। কাজ কোন কাজ? অভিকর্ষীয়। খাড়া উপর নিচের ক্ষেত্রে সবসময় কোন বল ব্যবহার করবা? অভিকর্ষীয় বল ব্যবহার করবা। খাড়া উপর নিচে যাই করবা, খাড়া ভাবে উঠান মানে উপর নিচ কথাটা হইলেই অভিকর্ষীয় বল। আচ্ছা সিঁড়ি দিয়ে উঠতেছি নামতেছি, এই ক্ষেত্রে কোন বল ব্যবহার করবা? অভিকর্ষীয় বল। ঠিক আছে? কারণ উপর নিচ আছে, ব্যাপারটার সাথে রিলেশন আছে, মানে কোন বল? অভিকর্ষীয় বল। কথা বুঝতে পারছি? আমি মই বেয়ে উঠতেছি, কোন বল? আমি সিঁড়ি দিয়ে নামতেছি, কোন বল? আর আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি আর নামাচ্ছি, অভিকর্ষীয় বল। অর্থাৎ উপরের সাথে রিলেশন আছে, মানে কি? অভিকর্ষীয়। তাহলে অভিকর্ষীর ক্ষেত্রে হ্যাঁ, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে একটা বস্তুকে তুলতেছি। হ্যাঁ, যে বলটা প্রয়োগ করে সেটা সর্বদা অভিকর্ষীয় বলের সমপরিমাণ হয়। আমরা অভিকর্ষীয় বলের জন্য না এই কাজটা জানতে, কিন্তু আমার বলতে বলের জন্য এই কাজটা এক্স্যাক্টলি তোমার ক্ষেত্রে যদি প্রশ্নে কখনো এটা বলে না, যদি বলে ব্যক্তি কর্তৃক কৃত কাজ কি হবে, তাহলে ব্যক্তির দ্বারা কৃত কাজ সেটা কি হবে? ধনাত্মক, কারণ তুমি তো কাজ করছো। তোমার বলের ক্ষেত্রে ধনাত্মক, কিন্তু অভিকর্ষীয় বলের ক্ষেত্রে তো আমরা খারাপ ভাবে সবসময় কিন্তু মূলত হিসাব করি বল হিসেবে অভিকর্ষীয় বল। ঠিক আছে? তাহলে অভিকর্ষীয় কাজ W যে কোনো কাজ মানে কি? বল ইনটু সরণ। তাহলে বল ইনটু সরণ কথাটা আবারও তোমরা ভুল করলা। বল ইনটু কি? বলের দিকে সরণের উপাংশ। এখন
আমার বল যেটা দিচ্ছি সেটার নাম কি? অভিকর্ষীয় বল মানে কি? ওজন বল না, দ্যাট ইজ mg। আর বলের দিকে সেটা বললে কি হবে? তার সরণ কি? এই যে তাকে এখান থেকে এখানে উঠাইলাম, সরণটা হইছে না h। তখন আর s বলবো না, কি বলবো? তাহলে কি হবে? খাড়া ভাবে হইলে mgh, খাড়া ভাবে হইলে কি? mgh। এটা হচ্ছে কখন? যখন খাড়া ভাবে কি করব? খাড়া ভাবে উঠাবো বা নামাবো। এখন সমস্যা হইলো কি ইকরাম, সবসময় কি সারা জীবনে সবকিছু খাড়া ভাবে উঠে না হয়? এখন আমাকে এটা গেলে 1 নাম্বার অভিকর্ষের ক্ষেত্রে। 2 নাম্বার, আমাকে স্মৃতি বলল ভাই আমার বাসার বিল্ডিং এ যে সিঁড়ি দিয়ে উঠি সেই সিঁড়িটা বাসায় থিটা কোণে আছে। কত কোণে? এই সিঁড়িটা মনে করো s মিটার লম্বা। কত মিটার? s মিটার লম্বা। এই যে থাক 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 করে সিঁড়ি। আর আমাদের অভিকর্ষ বল কাজ করে সর্বদা কোন লাইন বরাবর? খাড়া ভাবে কাজ করে। তার মানে অভিকর্ষ বল সবসময় এই লাইন বরাবর কাজ করে। তার মানে এটা হচ্ছে কার দিক নির্দেশ করতেছে? বলের দিক, অভিকর্ষ বলের দিক। আর এটা হচ্ছে সরণের দিক। তোমার থিটা হচ্ছে এইটা। তুমি যে এতক্ষণ ধরে কাজের সূত্র করতেছিলে, এইদিকে যদি বল হয়, এইদিকে যদি সরণ হয়, তুমি যে উপাংশটা নিচ্ছিলা সরণ আর এফের, সেটা কি বলের আর সরণের মাঝে কোণ নিয়ে কাজ করতেছিল না? কিন্তু প্রশ্নে ঝামেলাটা হলো আমি যে থিটাটা দিছি এটা কি বল আর সরণের মাঝে কোণ? বল কোনটা? এটা না? স্পষ্ট ভাষায় বল কোনটা? এইটা। সরণ হচ্ছে এইটা। তোমার অ্যাঙ্গেল গুলো তো দরকার কোনটা? এইটা। কিন্তু প্রশ্নে দিছি কোনটা? কেন এটা দিয়ে যদি অঙ্ক হবে? আমরা সবাই জানি এইটুকু কত? 90। তাহলে এইটুকু কি হবে? 180 - 90 কি কইছো? আবার কত? 180 - 90 -θ। 90 - 90 -θ, তাহলে ঠিক আছে। কিন্তু এত কষ্ট করার দরকার কি পড়ছে? 90 থেকে এটারে মাইনাস করে দিতে হবে। এটা কত? 90 - θ। এটা দেয়া থাকবে। প্রশ্নে লেখা থাকবে যে কোন একটি বিল্ডিং এর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা কি আনুভূমিকের সাথে? কিন্তু তোমার কি আনুভূমিকের সাথে দরকার না উল্লম্বের সাথে দরকার? আচ্ছা, যদি এখন আমি স্মৃতি শিখিয়ে দিছি আনুভূমিকে, যতটা ভাইয়া তো আমরা শিখিয়ে দিছি, আমি যদি 90 মাইনাস করে দিই, তো পরীক্ষার হলে আমি দিছি কোন একটা বিল্ডিং এর উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণ। এবার কি করব? এবার কি আবার 90 মাইনাস করবা? এবার যেটা দরকার সেটাই দিছি। তার মানে এই ধরনের আসলে দুইটা পার্ট আসতে পারে, হয় থিটা আনুভূমিকের সাথে থাকবে, না হয় থিটা কার সাথে থাকবে? উল্লম্বের সাথে। এই ক্ষেত্রে থাকলে আমাদের কোনো সমস্যা নেই। যদি এইভাবে থাকে তাহলে কৃত কাজ W is equal to আমাদের আগের মতো বল। তো অভিকর্ষীয় ক্ষেত্রে বল মানে কি? mg। তাহলে mg। এখন h যেটা সেটা তো এই দিকের হিসাবটা হবে, কিন্তু আমাদেরকে এটা দাও না এটা দাও। তো তোমাদেরকে এটা শিখাইছি যে এটাকে কিভাবে এটাতে কনভার্ট করতে হয় s cos θ দিয়ে। তার মানে এখানে h এর জায়গায় কি হবে? s cos θ। তো এই জায়গা থিটাটা কিন্তু অ্যাকচুয়ালি থিটা না, এই জায়গা থিটাটা কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি 30 লিখি তাহলে 90 থেকে 30 মাইনাস করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের যখনই এভাবে তির্যক বা হেলানো অবস্থায় থাকবে তখনই উপাংশ আসবে। আর উপাংশ মানে কি? s cos θ। উপাংশ মানেটা কি? কাজের ক্ষেত্রে উপাংশ মানে কি? এখন আমি মুখস্থ বলতেছি, কিন্তু কেমনে s cos θ আনছি দেখাইছি না ত্রিকোণমিতি ব্যবহার করে। ওকে, তাহলে এই ক্ষেত্রেও সেম কথা এটা। কিন্তু যদি এইটা দেয়া থাকে, এটা যদি s হয় তাহলে কি হবে স্মৃতি? আনিশা mg, h এর জায়গা হবে কি? s θ, কারণ সরাসরি তো থিটাই দরকার। কথা বুঝতে পারছো? এটাকে তোমরা চাইলে আরেকটু কাজ করতে পারো। দেখো আমি আরেকটু বানাচ্ছি। cos 90 এর কারণে cos কি হয়ে যায়? তাহলে তোমরা যদি চাও যে এই থিটা দিয়ে অঙ্ক করবা, তাহলে এখানে sin ব্যবহার করে করবা। আর যদি কোন না এই থিটা দিয়ে না আমি 90 থেকে এটা দিয়ে দিলে যেটা পাবো সেটা দিয়ে করব, তাহলে cos দিয়ে। এই ট্রিক্সটা বুঝছো? বুঝো না? হ্যাঁ বলতেছি, তুমি যদি পরীক্ষার হলে তো আমি 30 দিয়ে দিব এটা, তাহলে 90 থেকে 30 করে থাকে কত? 60। তাহলে cos 60 ডিগ্রি দিয়ে অঙ্ক করবা। কিন্তু যদি তুমি বলো যে না ভাইয়া আমি 30 দিয়েই অঙ্কটা করতে চাই, তাহলে তুমি cos 60 ডিগ্রি মান কত? হাফ না? cos 60 ডিগ্রি মান হাফ। ঠিক আছে? তো তুমি এখানে দেখো cos 90 এর কারণে কি cos sin হয়ে যায় না? তাহলে তুমি sin 30 ডিগ্রি দিয়ে কিন্তু সেই মানটা পাবে। তো এত প্যাচের দরকার নাই, তুমি সরাসরি এইভাবেই করো, 90 থেকে মাইনাস করে অঙ্ক সলভ করে দিবে। ঠিক আছে? আর তোমরা তো বুঝতে পারছো যে যেভাবে ভালো লাগে, ভাই এটা দিয়ে করবা না হয় এটা দিয়ে করবে। এটা দিয়ে কখন? যখন এইখানের অ্যাঙ্গেলটা দেয়া থাকবে। আর এটা দিয়ে কখন? যখন এইখানে অ্যাঙ্গেলটা দেয়া থাকবে। এটা হলো আনুভূমিকের সাথে দেওয়া, চুম্বকের সাথে দেওয়া। এই হচ্ছে কাজের অভিকর্ষীয় ক্ষেত্রের সূত্র। একটা হচ্ছে নরমাল সূত্র,
যখন খাড়া ভাবে উঠাবো নামাবো, আরেকটা হচ্ছে নরমাল না তির্যক ভাবে উঠানো নামানো, জাস্ট লাইক মই বেয়ে উঠা বা সিঁড়ি বেয়ে উঠা, এটাও সেম কথা। এটার ক্ষেত্রে আনুভূমিকের সাথে কোন দেয়া থাকবে, এটার ক্ষেত্রে এই ছিল কাজ তোমাদের লেভেলে। তবে তোমাদের এখানে কাজের আরেকটা পার্ট আছে, স্প্রিং কে সংকোচন প্রসারণ রিলেটেড। আমি স্প্রিংটা নিয়ে এখন কথা বলবো। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? নাই তো? স্যার ম্যাথ করতে গেলে প্রবলেম হয়। হ্যাঁ, আমি আজকে বেসিকটা দেখাই, নেক্সট ক্লাসে ম্যাথ করে নাকি আজকেই ম্যাথ দেখা দেব? আজকেই দেখা দেব, ঠিক আছে ওকে। তাহলে স্প্রিং এ এখন না গিয়ে এইটারই ম্যাথ দেখ। একটা অঙ্ক আমি তোমাদেরকে বলি, তোমরা একটু শুনো, অঙ্কটা একটু শুনো। এই টাইপের একটা ম্যাথ দেখাচ্ছি, মানে এই দিক থেকে একজন উঠতেছে, এই দিক থেকে একজন উঠতেছে। 2 কেজি ভরের দুটি বস্তুকে এই বি এবং এসি পথে স্থির অবস্থান থেকে ছেড়ে দিচ্ছে, মানে এর এইদিকে পড়তেছে, এর এইদিকে পড়তেছে। হ্যাঁ, ওটা সমস্যা নেই। এখন চাইছে কি কোশ্চেনটা লেখা নাই? আচ্ছা, এটা দুর্বল কোশ্চেন, সমস্যা নেই। এই সবাই একটু দেখো, এইরকম টাইপের একটা করে না, এটা হলো একটা বিল্ডিং। এখানে আমাদের সাব্বির উঠবে এই পথে, তার মইটা বিল্ডিং এর সাথে 45 ডিগ্রি কোণে। ইকরাম উঠবে এই পথে, তার মইটা 30 ডিগ্রি কোণে। ইকরাম এটা যেহেতু 30 ডিগ্রি কোণ করা, আর ওটা যেহেতু এটা করা, ওর এটা হচ্ছে 7 মিটার লম্বা মই, ওটা হচ্ছে 5 মিটার লম্বা মই, ঠিক আছে। কোশ্চেন, ইকরামের ভর হচ্ছে 60 কেজি, সাব্বিরের ভর হচ্ছে 45 কেজি, 55 কেজি। ইকরাম 30 কেজি ওজনের একটা বস্তা মাথায় নিয়ে উঠতেছে, সাব্বিরও 30 কেজি ওজনের একটা বস্তা মাথায় নিয়ে উঠতেছে। কোশ্চেন, দুইজনের মধ্যে কার কৃত কাজ বেশি? কোশ্চেনটা কি, দুইজনের মধ্যে কার কৃত কাজ বেশি? সো কথা হলো ইকরামের ভর ইজ ইকুয়াল টু 60 কেজি, আর সে বোঝা নিছে কত কেজি? 30 কেজি। তাহলে টোটাল ভরটা কত কেজি? 90 কেজি। সব সময় তোমাদের টোটাল ভরটা হিসাব করতে হবে, অর্থাৎ তার নিজের ভর প্লাস হচ্ছে সে যেটা নিয়ে উঠতেছে তার ভর, এটা হবে টোটাল ভর। মানে এখানে যে m, এই m বলতে ওই টোটাল ভরটা হবে, মনে থাকবে? আচ্ছা, ইকরামের ভর আমরা হিসাব করে ফেললাম m1 বা m কে ইকরাম mi। আচ্ছা, এবার হচ্ছে সাব্বিরের ভর ডট ms, বেচারা হচ্ছে 55 প্লাস 30, তাহলে কত আসে? 85 কেজি। ওকে, একজনের S1 দেওয়া আছে, SI, ইকরামের যে সরণটা হয়েছে সেটা হচ্ছে 5 মিটার, আর সাব্বিরের যে সরণটা হয়েছে সেটা হচ্ছে কত? 7 মিটার, রাইট? এখন আমি অ্যাঙ্গেল কি আনুভূমিকের সাথে দিছি না উল্লম্বের সাথে দিছি? আনুভূমিকের সাথে। তাহলে আমাদের WI, ইকরামের কাজ, M G S 90, যদি 30 কে যদি 90 থেকে মাইনাস করি কত হয়? 60। উপরের সূত্র ব্যবহার করব না নিচেটা ব্যবহার করব? উপরেরটা। তাহলে কি 90 থেকে থিটা বাদ দেব না? তাহলে 30 বাদ দিলে কত থাকে? 60। তাহলে cos 60। m কত? বাংলা করতেছি 5 ইনটু হাফ। সলভ করে কি বের করা যাবে না? একই রকম ভাবে সাব্বিরের কাজ, WS m, m মানে হচ্ছে 85, g মানে হচ্ছে 9.8, s মানে হচ্ছে 7, আর ওনারও কত? 45 হলে এখানে কত হবে? 45। তাহলে cos 45 ডিগ্রি মানে 1/√2 করে কাজ দেখতে হবে। কে বেশি কাজ করছে? মান দেখলে বুঝবো না? মান দেখলে বুঝবো। এখন আসো, এই কোশ্চেনটার মধ্যে ওরা যে 30 কেজি ওজনের বস্তু নিছিল, মনে করে এটা গোলাকার একটা পাথর। পরবর্তী কোশ্চেনটা করলাম যে ওই পাথরটা 30 কেজি ওজনের যে পাথরটা, এই পাথরটা যদি এখন এখান থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কত সময় পরে এখানে এসে পৌঁছাবে? একটা কোশ্চেন করতে পারি, টাইম কত ব্যাগে এসে পৌঁছাবে কোশ্চেন করতে পারি। আর এস তো করবেই না, কারণ এস তো প্রশ্নে দেয়াই আছে, এস প্রশ্নে দেয়া আছে। যদি টাইম দেয়া থাকবে তাহলে এস চাইতে পারে, ঠিক না? তাহলে যদি এখন প্রশ্ন করে, তোমাদের ওই কোশ্চেনটাই করবে, কত ব্যাগে এসে পৌঁছাবে আর কত সময় পর এসে পৌঁছাবে, এই দুইটা কোশ্চেন। আচ্ছা, এখানে তারা এখন কি অবস্থা আছে? এখানেও স্থির। তো এই বস্তুটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দেই, তাহলে সে কতটুকু দূরত্ব ট্রাভেল করবে এটা একটু বলো তো? 5 মিটার, আর এটা 7 মিটার।
এটার ক্ষেত্রে 5 মিটার, এটার ক্ষেত্রে 7 মিটার। এখন বিষয় হলো যে আমাদের v স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি u স্কয়ার প্লাস 2gh, রাইট কি না? এটা হলো এইভাবে, রাইট? কিন্তু আমাদের এটা কি এইভাবে না এইভাবে? তাহলে তোমাদের ত্বরণ জানতে হবে এখন, তাই না? কারণ এটা তো আনুভূমিকভাবে কাজ করতেছে। এই যে জিনিসটা আমি শিখাই দিছিলাম, আনিশার খেয়াল আছে, দেখো আমি বলে দেই। এইখানে একটা বস্তুকে ছেড়ে দিলে, আচ্ছা ওখানে দেখা যায় না, তোমরা আপাতত এইটুকু একটু খেয়াল করো, যখন কোনো বস্তুকে এখানে রাখা হয় তার ওজন কাজ করে কোন দিকে? এইদিকে না? mg। আমি কিন্তু ভেক্টরে শিখাইছি, তৃতীয় ক্লাসটা করছিলাম। তার একটা এইদিকে কাজ করে যার নাম হচ্ছে mg cos θ, আরেকটা কোন দিকে কাজ করে? এইদিকে, যার নাম হচ্ছে mg sin θ। মনে আছে? এটা আর এটা একে অপরকে কি করে ফেলে? উলম্ব বিলম্ব প্রতিক্রিয়া ভ্যানিশ থাকে কি mg sin θ। তো mg sin θ মানে f is equal to আমরা যেমন জানি ma, এখানে f বলতে কি mg sin θ is equal to ma, m কাটা, তাহলে a is equal to কত করতেছে? g sin θ, ঠিক আছে? আর h বলতে এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে s এর পার্টটা নিব। তাহলে আমাদের এই জায়গায় ফর্মুলাটা এটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2 এই যে g এর জায়গায় ব্যবহার করব কি a sin θ ইনটু কি ও a লিখছি 2as হবে, আচ্ছা এটাকে লিখি দিই 2as। তাহলে u স্কয়ার প্লাস 2a মানে হবে g sin θ ইনটু কি s। g কি জানি কিনা? থিটা কি দেয়া আছে কিনা? সলভ করে কি v বের করা যাবে না? স্থির অবস্থা যেটা বলছে u কি জানি কিনা সাবজেক্ট? এবার টাইম লাগবে, তাই না? তো আমরা v না বের করে ফেলতেছি, কথা বলো। তাহলে আমরা তো জানি v is equal to u plus at, কিন্তু a তো এখানে কি হিসেবে কাজ করতেছে? g sin θ। তাহলে u plus g sin θ into t দিয়ে আমরা v বের করে দেব। यस স্যার, t বের করব। এবার বুঝতে পারছো? আর কোন প্রশ্ন? পারবা তো এখন অঙ্ক? কোনটা কোনটা? ওই যে এই বিষয়টা ওই যে হ্যাঁ বলো। বি স্কয়ার থেকে বি স্কয়ার এটা ওই যে আমরা যে ভেক্টর শিখছিলাম, এই দিকে যে বলটা কাজ করে সেই বলটা কি mg sin θ না? আর আমরা জানি বলের সূত্র ma, f is equal to ma না, তাহলে ma is equal to mg sin θ। তাহলে mm কাটা, তাহলে ত্বরণ বলতে কি কাজ করতেছে? g sin θ। তাহলে অভিকর্ষীয় ক্ষেত্রে কোন তল বরাবর, হেলানো কোন তল বরাবর সর্বদাই ত্বরণ মানে কি? g sin θ। হেলানো তল বরাবর ত্বরণ মানে কি? g sin θ। ক্লিয়ার হইছে এখন? আমরা তো এখন থেকে দেখো তো এটা এখন ক্লিয়ার হইছে কি? যে বলের দিকটা ওটার নাম দাও, শর্টের নাম দাও। এটা তো সমস্যা নেই, সরণ তো এখানে 10 মিটার দিছে, এইটুকু বলছে কত? এটা বলেনি? আচ্ছা সমস্যা নাই, তাহলে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে 10 জানি, তাহলে লম্ব জানি, অতিভুজ বের করব, সেম একই লম্ব জানি, ঠিক আছে? তারপরে তো তোমরা করতেই পারো। হ্যাঁ, তাহলে কাজের পার্ট ক্লিয়ার হয়েছে এখন? না হয় নেই আর কোন জায়গায়? যে সাইন এই যে জায়গাটা ঝামেলা করলি, আচ্ছা এডি মুছি এখন, এগুলো তো দরকার নাই, তোমার ওইটা বুঝাই, এটা বুঝাই। ইকরাম দেখছো তুমি ক্লাসগুলো না করাতে তুমি কি অবস্থায় আছো? হ্যাঁ তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে শিখাই। যখন কোনো বস্তু হেলানো তলে থাকে তখন তার ওজন তো জানি, যে কোনো কিছুর ক্ষেত্রে ওজন সর্বদা কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে। যদি এটা থিটা হয় তখন সে যে তলে আছে তার লম্ব বরাবর দুইটার রেখা চিন্তা করবা, এই অ্যাঙ্গেলটাও হয় থিটা। কেমনে থিটা হিসেবে আমি প্রমাণ সহকারে দেখাইছি, দরকার আবার এইচএসসি ক্লাস শুরু হলে প্রমাণ আবার করব, কোনো সমস্যা নেই। তো দেখাইছিলাম কিনা এইটুকু আগে বল, স্বীকার করো দেখাইছি কিনা? দেখাইছি। তো এই জিনিসটা এনজি হইলে এটা দুইটা উপাংশে বিভক্ত হয়, এটা হচ্ছে ভেক্টর কনসেপ্ট। কি কনসেপ্ট? ভেক্টর। ভেক্টর কনসেপ্টে বলা হয় কোন বস্তু যখন তলের সাপেক্ষে, এটা কি তলের সাপেক্ষে তির্যক হয়ে গেছে না? কারণ তলের সাপেক্ষে হয় লম্বটা থাকে না এইভাবে থাকে, কিন্তু এটা কিন্তু তলের সাপেক্ষে তির্যক। এখানের অ্যাঙ্গেলটা কিন্তু 90ও না আবার 0 ডিগ্রিও না, তাহলে 90ও না 0 ডিগ্রিও না হলে সে তির্যক। মানে এই তলটা কি হেলানো না? তাহলে হেলানো তলে আমি খাড়া ভাবে কোনো বস্তু দিলে, এখানে খাড়া ভাবে একটা বস্তু দিলাম আর এখানে খাড়া ভাবে একটা বস্তু,
এখানে খাড়াভাবে একটা বস্তু দিলাম, এটা কি সেম? তাহলে আমি সব সময় তলের সাপেক্ষে যদি কথা বলি, তাহলে তলের সাপেক্ষে এটা তির্যক ভাবে আছে না? তলের সাপেক্ষে খাড়া হইতে হলে দেওয়া দরকার ছিল এইভাবে, ঠিক আছে? তাহলে এটা তির্যক ভাবে আছে। যখন কোনো বল তির্যক ভাবে ক্রিয়াশীল হয় তখন সে দুইটা ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে তার আনুভূমিক, তার মানে mg cos θ, আরেকটা হচ্ছে তার উলম্ব mg sin θ। আর এই যে তুমি ফ্লোরের বেঞ্চের উপর বসে আছো, কারণ বেঞ্চ তোমাকে উপরের দিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে না, এই তল বরাবর উপরে একটা উল্লম্ব প্রতিক্রিয়া, এটা সর্বদা সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে একজন আরেকজনকে কি করে ফেলে? ব্যালেন্স করে ফেলে। বাকি থাকে কি? mg sin θ। হ্যাঁ, এই mg sin θ কি তোমার নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে না? দুনিয়ার সকল বলের সূত্রই একটা, সেটা কি? m। সকল বলের সূত্রই কি? m। মানে কোন বস্তু যদি গতিশীল হয় বল প্রয়োগে তার সূত্র কি? m। এখন এখানে আবার f বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে mg sin θ বলা আর m এ বলা কি একই কথা না? তাহলে m কাটা, তাহলে তোমার a হিসেবে কি আসতেছে? ত্বরণের সূত্র, হেলানো তল। এই তল বরাবর সর্বদা ত্বরণের সূত্র কি? g sin θ। মনে রাখবে, হেলানো তল আমি যখনই প্রশ্ন করব, আমি কেন, দুনিয়া যে কোনো লোক প্রশ্ন করবে, হেলানো তলে কোনো বস্তু থাকবে, সে যখন গড়ায় পড়ে বা তাকে যখন উপরে উঠানো হয় তখন যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণের সূত্র কি? এক কথা কি? g sin θ। কোন তলে? হেলানো তলে। মনে থাকবে নাকি আনুভূমিক তলে? আনুভূমিক তলে এই, কারণ g sin θ না, g sin θ আনুভূমিক তলে তো g কাজ করে না, g কাজ করে উল্লম্ব তলে। তাহলে উল্লম্ব তলে যদি বলি তখন উল্লম্ব তল বরাবর কি কোনো অ্যাঙ্গেল হইতেছে তখন? থিটা জায়গা 0, sin 0 থিটা জায়গা 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি মান কত? 1। তাহলে g sin θ, তাহলে g 1 মানে কি? g থাকতেছে, তাহলে উল্লম্ব বরাবর কি g কাজ করে না? g কাজ করে। তখন a g। কথা বুঝতে পারছো? আর আনুভূমিক হলে থিটা কত? তাহলে তখন ওই বরাবর কোনো অভিকর্ষীয় ত্বরণ কাজ করে, তাহলে g sin 0 ডিগ্রি, a g sin 0 ডিগ্রি মানে কি 0 হয়ে যাচ্ছে, তখন আনুভূমিক বরাবর কোনো অভিকর্ষীয় ত্বরণ ক্রিয়াশীল হয় না। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি আপাতত জাস্ট এত কিছু চিন্তা করার দরকার নেই, মাথা পেঁচানোর দরকার নেই, সংক্ষিপ্তভাবে মাথা রাখো হেলানো তলে এই মানে কি? কেমনে আসছে তুমি যদি এখনো ক্লিয়ার না থাকো নো প্রবলেম, ক্লিয়ার করে দেব, বাট এখন তো আর এত ডিটেইলস সম্ভব না, কারণ এখন আমাদের হাতেই আছে 1 মাস, পরীক্ষা দেওয়া লাগবে আমরা আরো কয়েকবার, ঠিক আছে? যেমন আনিশা চলো তো এই পরীক্ষা দেয়নি, কত দেওয়া লাগবে? আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি উত্তর দেন নাই, এজন্য দিইনি। কই জিজ্ঞেস? আমি আপনাকে ইনবক্স করছি, আপনি সিন করে রিপ্লাই দেন নাই, এজন্য। তাহলে আমি সিন করি না, এটা অটোমেটিক্যালি সিন হইছে। প্রত্যেকবার অটোমেটিক্যালি আমি সিন করলে তোর অবশ্যই রিপ্লাই দিবি, তুই কি করছ? শুধু লেখা চলে যাবে। আচ্ছা, কয়টা বাজে দেখো তো? 5টা। আমাকে 5টা মিনিট সময় দাও, অনলি 5 মিনিটস, ঠিক আছে? কারো তো কোথাও ডেটিং নাই, মানে ডেটিং মানে কারোর কাছে করতে যাওয়া লাগবে, খালি নেগেটিভ চিন্তা করে। হ্যাঁ, তোর কি? ও বায়োলজি তো ভাই আধা ঘন্টা পড়ে লিখে, বায়োলজি তো আধা ঘন্টা পড়ে খালি ধর্ম, এটা কোর্স, কোর্সের এত প্রকার, এই কোর্সের ভিতরে আদর্শ কোর্স বললে এই বস্তুগুলো আছে, এবার এটা এই কাজ করবে, ওটা ওই কাজ করবে, ভাই আধা ঘন্টা অনেক পড়ানো যাবে, সত্যি কথা। এই যে তুমি একটা কি জানি আনিশা আইডির নাম দিয়ে রাখছো, এটা আমি কি করতাম? আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, এই কারণে অনেক সময় অ্যানসার করা হয় না। আমার তো মনে হয় না, আমি আসি চেক করতে। এই লাস্ট, আজকে লাস্ট কাজের শেষ করে যাই। রিসেন্টলি আমাকে একজনে প্রশ্ন করছে, ভাই এই কাজটা নিয়ে একটু কথা বলো। হ্যাঁ, অবশ্যই এটা তোমাদের পার্ট না, বাট তারপরও আমি আলোচনা করব, কারণ আমি এখনকার 9 বা নরমালি এখনকার 10 এদেরকে আমি পড়াইছি। কেন পড়াই? কারণ হচ্ছে ছোট মানুষের মস্তিষ্ক যথেষ্ট উর্বর, এদেরকে যত দেওয়া যায় ততই নিতে পারে। তোমরা যত বড় হবে তোমাদের মস্তিষ্ক আস্তে আস্তে ডাল হয়ে যাবে, যেমন আমার মস্তিষ্ক এখন অনেক ডাল, ঠিক আছে? এখন আমাকে চাইলে সবকিছু দিতে পারবি না, আমি সব দিতে পারবো না কিন্তু। ওকে, স্প্রিং এর কাজ সবাই সাইলেন্টলি শুনো, চুপচাপ আমি বলি তোমরা শুনো। একটা স্প্রিং যেই বলের দ্বারা কাজ করে
সেই বলটা কখনোই এতক্ষণ তোমাদেরকে যা পড়াইছি বা তোমাদের এসএসসি তে যে বল সম্পর্কে আলোচনা করা এটা হচ্ছে ধ্রুবক বল। কি বল? যার মান কখনো চেঞ্জ হয় না। তুমি কবিকর্ষীয় বলের মান আনিশার যেমন ওর ভর অনুযায়ী ওর ওজন তৈরি হবে, এটা কি চেঞ্জ হবে কখনো? না, একই থাকবে। হ্যাঁ, হইতে পারে যদি স্যারের আজকে হঠাৎ করে ওজন 2 কেজি কমে যায়, সেটা আলাদা ব্যাপার। এটা একটা। আর এফএস cos θ সেখানে আমি যে বলটা বলছি সর্বদা একই নিউটন পরিমাণ বল, তার মানে ধ্রুবক বলের দ্বারা কাজ শিখছো তোমরা এসএসসি তে। এইচএসসি তে উঠলে ইন্টিগ্রেশন শিখাবো, শিখে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ শিখবো। এই স্প্রিং এর কাজটা হয় পরিবর্তনশীল বলের দ্বারা কাজ। কথা বুঝতে পারছি? মানে স্প্রিং এর বলটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতি একক সংকোচন বা প্রসারণের ফলে চেঞ্জ হয়। তো ওই জিনিসটার কোনো প্রয়োজনীয়তা এখন তোমাদের নাই, তাই ওই ডিটেইলসের দরকার নাই। আমি শুধু হালকা করে যাতে যে কোনো অঙ্ক আসলে পারো সেটা করব। তো এটা হলো একটা নরমাল স্প্রিং। হ্যাঁ ইকরাম, একটা নরমাল স্প্রিং এ আমরা কি করি? রাফি, স্প্রিং তুমি হাতে পাইলে কি করে? স্প্রিং ছেড়ে দেয়, জায়গায় ব্যাক করে, রাইট? ভালো স্প্রিং হইলে, আবার দুর্বল স্প্রিং হইলে রাফির শক্তিতে এটাকে প্রসারিত করছে, এটা আর জায়গা মতো আসতে পারে না। এটাকে বলা হয় যে তার ইলাস্টিক লিমিট ক্রস করে ফেলছে। আছে না একজন, আমি এখন ইকরামরে মারতেছি, ভালো লাগতেছে, হঠাৎ করে বেচারার মন খারাপ, মানে লিমিট একটু ইয়ে হয়ে আছে, মারতেছে, হঠাৎ করে রিঅ্যাকশন করে বসে, মানে কি ওর যে সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তারপর আমি যে জায়গাটাতে আমার জায়গা আসলে আমাকে কল্পনা করো না, অন্য কেউ একজনকে কল্পনা করো, সে ওরে পেইন দিচ্ছে, হঠাৎ করে একদিন আর পেইনটা নিতে পারতেছে না, রিঅ্যাকশন করে বসছে রাস্তার মধ্যে। ওকে, তো এটাকে বলা হয় মানে স্থিতিস্থাপকতা। কোন একটা ডিভাইস, যে কোনো যন্ত্রের একটা স্থিতিস্থাপকতা আছে, মেকানিক্যাল পার্টস এর। এখন আমি স্প্রিং এর কথা বলতেছি, রাবারের কথা বলতেছি। রাবার টানতে একটা পর্যায়ে ছিঁড়ে যায় না? কখন ছিঁড়ে যায়? যখন তার ইলাস্টিক লিমিট নষ্ট হয়ে যায়। বা কোনো বস্তুকে এভাবে প্রসারিত করার পর সে যদি তার পূর্বের অবস্থায় ফেরত না আসে, এই কথাটা মানে সে তার সীমা অতিক্রম করে ফেলছে। আমরা এখানে ওই সীমার বাইরে যাব না, আমরা ওই সীমার কোথায় থাকবো? ভিতরে। তার মানে স্থিতিস্থাপক সীমার ভিতরে রেখে যখন স্প্রিং কে সংকোচন বা প্রসারণ বা সংকোচন করা হবে, তখন আমি এভাবে চাপ প্রয়োগ করে স্প্রিং কে ছোট করে দিলাম, ছেড়ে দিলে সে পূর্বের জায়গায় ব্যাক করবে। আমি এভাবে লম্বা করলাম, ছেড়ে দিলে সে পূর্বের জায়গায় ব্যাক করবে। কোন সীমার মধ্যে থাকলে? স্থিতিস্থাপক, মানে তার যে ধর্মটা স্থিতিস্থাপক ব্যাক করা, সেই ধর্মের সীমার মধ্যে থাকবে। সীমা অতিক্রম করলে আর করবে না, ঠিক আছে? আমরা সীমার মধ্যে, তো সীমার মধ্যে থাকলে এই স্প্রিং কে আমরা সীমার মধ্যে রেখে হয় বড় করতে পারি, না হয় কি ছোট করতে পারি। তো বড় করতে গেলে কি একটা বল দিতে হবে, বা ছোট করতে গেলে একটা বল দিতে হবে না? এইখানে আমার ছোট্ট কোশ্চেন, এই যে বলটা দিতে হয়, হ্যালো ওয়ালাইকুম সালাম, এই রাহাত রিফাত কি কোচিং এ? না এখনো আসে নাই। আসে নাই না? আচ্ছা, হয়তো আজকে দেরি করতেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যেটা বলতেছিলাম, তো এই যে সংকোচন অথবা প্রসারণ, তোমরা একটু খেয়াল করো যে আমি যে সংকোচন করব নিজে নিজে হবে? এটা বল দিতে হবে না? প্রসারণ করব নিজে নিজে হবে? আচ্ছা, চিকন স্প্রিং এর জন্য তুমি যে বল দাও, ধরো আমি 2 মিটার দৈর্ঘ্যের একটা চিকন স্প্রিং দিলাম, 2 মিটার দৈর্ঘ্যের একটা মোটা স্প্রিং দিলাম, দুজনের জন্য কি একই বল হবে? তার মানে কি আমাদের স্প্রিং এর উপাদানগত গঠনের উপর ভিত্তি করে স্প্রিং এর বলের মানও কিন্তু কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তো স্প্রিং বল F = ফর্মুলা kx। ফর্মুলাটা কি? kx। স্প্রিং বল = সর্বদা মুখস্থ কি? kx। অ্যাকচুয়ালি -kx, কিন্তু আমি শুধু মানটা লিখছি, তাই মাইনাস সাইনটা দেইনি। কেন মাইনাস? কারণ তুমি যেই দিকে বল দাও, স্প্রিং তুমি সংকোচন করছো এদিকে, স্প্রিং কে এইদিকে থাকতে চায় না, বিপরীত দিকে যাইতে চায়। তার মানে তুমি যখন সংকোচন করো, তার মধ্যে একটা স্বভাবগত বল সৃষ্টি হয়। আমরা ওই বলটার কথাই বলতেছি। সেই বলটা কি তোমার বলের দিকে হয় না বিপরীত দিকে হয়? তাই মাইনাস। কিন্তু আমরা যেহেতু মান নিয়ে কথা বলবো, তাই মাইনাস সাইনটা এখানে ব্যবহার করি। মাইনাস দিলে স্প্রিং এর বল, স্প্রিং এর বল, আর মাইনাস না দিলে প্রয়োগকারী বল, ঠিক আছে? বা স্প্রিং এর বল মানে প্রত্যয়নী বল। ওকে, স্প্রিং যে বলের দ্বারা পূর্বের জায়গায় ফেরত যায়, সেই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল বা স্প্রিং এর বল। তো স্প্রিং বলটার সূত্র কি তাইলে এখন থেকে? kx। এখন এটা তো তোমরা সবাই চিনো, নাম কি? বল। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং বল। এটা তোমাদেরকে পরিচয় করায় দিই, কতটুকু সংকোচন করলা, কতটুকু সংকোচন বা প্রসারণ করলা, কতটুকু সংকোচন বা প্রসারণ।
এখন একটা জিনিস বাকি আছে যাকে আমরা কেউ চিনি, আমি চিনি, তোমরা চিনো। এই যে উনি, ওনার নাম হচ্ছে কি? স্প্রিং ধ্রুবক। এটা সংজ্ঞাটা কি? কোন একটা স্প্রিংকে একক পরিমাণ সংকোচন অথবা প্রসারণ করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় ওই বলটুকুকে বলা হয় তার স্প্রিং ধ্রুবক। তার মানে একক সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে যতটুকু বল লাগে, এখন একটা চিকন স্প্রিং এ যে পরিমাণ বল লাগবে 1 মিটার পরিমাণ সংকোচন করতে বা প্রসারণ করতে একটা মোটা স্প্রিং কি তাই লাগবে? তাহলে স্প্রিং ভেদে স্প্রিং ধ্রুবক কি সর্বদা একরকম হবে না ডিফারেন্ট হবে? মনে থাকবে একক একটি স্প্রিংকে একক পরিমাণ সংকোচন বা প্রসারণ করতে যতটুকু বলের প্রয়োজন হয় ততটুকু বলকে স্প্রিং ধ্রুবক বলা হয়। কথা বুঝতে পারছি? বুঝো নাই? F is equal to K into 1, তাহলে কি F is equal to K, এখন F যদি আমি 1 নিউটন দেই তাহলে K is equal to 1, F যদি আমার 10 নিউটন দিতে হয় K is equal to 10, F যদি আমার 20 নিউটন দিতে হয় K is equal to 20। টার্গেট কি? কতটুকু সংকোচন করতে হবে? 1 মিটার। বা কতটুকু প্রসারণ করতে হবে? তাহলে 1 মিটার সংকোচন অথবা প্রসারণ করতে ঠিক যতটুকু বল লাগে ওইটাই হচ্ছে তার স্প্রিং ধ্রুবক। এখন যদি 200 নিউটন বল লাগে তাহলে কে 200 নিউটন পার মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক হবে কি? নিউটন পার। কথা বুঝতে পারছি? আচ্ছা, কত সুন্দর বুঝতেছি। আচ্ছা নেক্সট, তাহলে স্প্রিং বল ক্লিয়ার। এখন এই বল যখন প্রয়োগ করা হয় স্প্রিং এর উপরে প্রয়োগ করছি, সরণ হয়েছে কি হয়নি? কাজ হয়েছে কি হয়নি? এই যে স্প্রিংটা সংকোচন করতেছি, সরণ হয়েছে কি হয়নি? কাজ হয়েছে কি হয়নি? এই কাজ বের করার সূত্র W is equal to half K x। কথা বুঝতে পারছো? স্প্রিং সংকোচন বা প্রসারণ করার ফলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেই পরিমাণ কাজের সূত্র কি? W is equal to half K x square। K কোথা থেকে পাবা? x তো জানি, আবার K এর মান প্রশ্ন দিয়েও দেয়। এখন যদি বলে স্মৃতি যে একটা স্প্রিং কে 20 নিউটন বল প্রয়োগ করায় 2 মিটার সরণ হয়েছে, তোমাকে কি K দিছে? না, F দিছে। 20 নিউটন বল প্রয়োগ করছো, x দিছে 2 মিটার প্রসারিত হয়েছে, তাহলে K বের করে দাও। K হবে 10। K হবে কত? 10। তাহলে এখানে K এর মান বসাবা, x তো 2 মিটার বলেই দিছি, তাহলে কাজ বের করে দেবে যাবে। এখন আসো নেক্সট কথা, এই যে কাজ এটা কিভাবে কি করতে পারে হইছে? হয় প্রসারণ করছো, সবাই কথাগুলো খেয়াল করো, হয় প্রসারণ করার ফলে হইছে, না হয় এখানে এই স্প্রিং কে যখন প্রসারণ করো, স্প্রিং এর একটা ফাঁকা জায়গার ভিতরে একজনের আঙ্গুল দিয়ে দিব, মোটা স্প্রিং ছেড়ে দিব, কি হবে? এই যে ব্যথাটা পাইলো কেন পাইছে? স্প্রিং কে প্রসারণ করার ফলে স্প্রিং এর ভিতরে কি জমা হইছে? শক্তি জমা হইছে, বিভব শক্তি জমা হইছে। এটা কতটুকু জমা হয় কিভাবে বুঝবো? কারণ আমি কতটুকু কাজ করছি। তাহলে স্প্রিং এর উপরে যে পরিমাণ কাজ করা হয় তার উপর সেই পরিমাণ কি জমা হয়? তাহলে আমি যদি প্রশ্নে বলি যে উদ্দীপকের স্প্রিংটির বিভব শক্তি নির্ণয় করো, তাহলে কি আসলে এটাই বের করবা। W is equal to half K x square তার সঞ্চিত শক্তি, তার মানে তার কৃত কাজই তার সঞ্চিত শক্তি। সংকোচনের শক্তি সেম, প্রসারণ সেম। এখন যদি বলি যে এই স্প্রিংটাকে আমি ছোট করে, এই মার্কারের ক্যাপটাকে স্প্রিংটা আগে যে জায়গায় ছিল লাইক দিস, এখানে দেখেন এটা হচ্ছে নরমাল স্প্রিং আনিশা, এটা হলো ভাইয়া তাকে ছোট করে দিছি, চিকন করছি, ওর মধ্যে কি শক্তি জমা হবে কি হবে না? কতটুকু জমা হবে? কৃত কাজের সমান। এই জায়গাতে ভাইয়া মার্কারটা পেনটা রাখলাম, ছেড়ে দিলে কি হবে? যে ধাক্কা দেবে আর এটা গতিশীল হয়ে চলে যাবে। এইভাবে তো পিস্তল বানাইছি, পিস্তলের ভিতরে একটা স্প্রিং থাকে। জি স্যার, তোমরা তো ছোটবেলায় খেলছো, আমি তোমরা কি গো মেয়েরা জানো, ও তোমরাও খেলছো, তাহলে তো জানো। তো কি করে এই যে এইভাবে যে ছাপ করো, ইয়া করো না, এই টিভিতে তো এখনো দেখে মারে, এই যে কাজটা করতেছো এটা কি করতেছো? সংকোচন করতেছো। মুখে একটা বুলেট থাকে, জি স্যার, প্রেস করো যা। আসলে কি এই স্প্রিংটাকে জোরে একটা ধাক্কা দেয়, তাই? তাহলে স্প্রিং এ যে ধাক্কাটা দিচ্ছে সেই শক্তিটা কই পেয়েছে? কইছে। আর এই শক্তি এই বস্তুতে কি তৈরি করছে?
গতি তৈরি করছে। তার মানে এই আমি যদি বলি মার্কার প্যানের গতি শক্তি ব্যাক কত, তোমরা কি কইবা? ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাফ kx স্কয়ারটা মার্কার প্যানে কি তৈরি করছে? হাফ mv স্কয়ার। কথা কি বুঝতে পারছি? মার্কার প্যানের ব্যাক বের করে পাবা না? আচ্ছা ভাই, বুঝতে পারছি? এই স্প্রিং এর জন্য ডব্লিউ কাজটা কি ঋণাত্মক কাজ হবে? স্প্রিং এর জন্য ভাইয়া যদি স্প্রিং এর উপর আমি কাজ করছি, যেহেতু আমার ধনাত্মক স্প্রিং এর ঋণাত্মক, কারণ এটা মাইনাস তো হবে, ঠিক আছে? কিন্তু আমরা তো কাজের মান চাচ্ছি, সো মাইনাস ব্যবহার করব না। এখন কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? তাহলে আমি যদি বলি যে স্মৃতি এখানে আমি 100 গ্রাম ভরের একটা শোলা বল, মানে যে পুঁতি পিস্তলের ভিতরে যেটা ছিল এটাকে শোলা বল বলে, একটা শোলা বল রাখি আর স্প্রিংটাকে যদি ছেড়ে দেই, শোলা বলের ভর যদি 100 গ্রাম হয়, তাহলে তার তার ব্যাক কত হবে বের করা যাবে না? যে আমরা এটা ইকুয়াল টু এটা করে আমরা পার করব। মনে থাকবে? শেষ স্প্রিং লেকচারের আগে ভিডিওতে পাইছি, পরীক্ষার খাতায় কি আমরা এটা লেখা দিতে ওটাতে করাইছি, এটাকে করাইছি। স্টপ করে ফেলো আজকের জন্য।